গেছে? আমার শুধু দেখা যায় তাহলে সমস্যা, এটা সুন্দর দেখা গেছে। আচ্ছা, তো আসসালামু আলাইকুম। আপনারা কতজন আসলে আছে? 4 জন। সেশনে কতজন? প্রায় 100 কাছাকাছি। 100 কাছাকাছি। আমি আসলে খুবই খুশি হয়েছি আপনাদের নাম্বার দেখে। তো 25 তারিখ না? জি জি জি। তো আপনাদের যে গ্রুপটা আছে, যে গ্রুপ বা সেকশন বা ব্যাচ আছে, একটু কাইন্ডলি মেসেজ দিয়ে দিবেন এখনই বা ক্লাস থেকে বের হলে, যে ক্লাসে অ্যাটেন্ডেন্সের উপর ডিপেন্ড করে 100 মার্ক। ঠিক আছে, এক্সাম হলে তো আপনারা আমাকে পাইছেন, তো কোনো স্মৃতিমতো স্মৃতি আপনাদের সাথে নাই, তাই না? খারাপটা আমি আশা করতেছি, ভালোটা না হওয়ার অস্বাভাবিক। তাই তো বাস্তব জীবনে আমার মানে কি বলবো, এরকম অনেক স্মৃতি আছে। আমি অনেক অ্যানালাইসিস করছি, অনেক কিছু করে দেখলাম যে আলটিমেটলি ক্লাসে অ্যাটেন্ডেন্স 10 মানে সে আলটিমেটলি 100 100 করে পরীক্ষায়। এখন আমার কথা ভুল হয়ে কেউ 90 পেতে পারে, 80 পেতে পারে খুব খারাপ করলে, কিন্তু এর নিচে নামতে পারবে না। আমি বুঝাতে পারতেছি? আচ্ছা, কিছু বুঝাতে পারি না, কারণ আমি বোঝানো শুরু করি না। ওকে, তো মোটামুটি এই যে কোর্সটা আছে সলিড স্টেট ইলেকট্রনিক্স, এটা হলো যে আপনাদের ত্রিপুরা ডিপার্টমেন্টে সবচেয়ে কঠিনতম কোর্সের মধ্যে একটা। মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং, সলিড স্টেট ইলেকট্রনিক্স, কন্ট্রোল সিস্টেম, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, মানে এগুলো আর কি পাওয়ারও আছে কোর কোর্স, মানে এগুলো আর কি কোর্সগুলোর মধ্যে অনেক কঠিন, মানে খুব সহজে বোধগম্য নয়, যেটা সহজ বাংলায় বলে আর কি। তো সেই জিনিসকে বোঝানোর জন্য তাহলে বলছেন কত কষ্ট করতে হয় আমাদেরকে। আচ্ছা, এখন আপনারা তো স্পেশাল ভাবে ক্লাস করেন সপ্তাহে একদিন, তো দেখা গেছে যে আমি যদি পুরো ইন্টার সিলেবাস বোঝাতে চাই, এটা কোনো শেষ হবে না। তো কন্টেন্ট ঠিক রেখে মূল মূল জিনিসগুলোকে কিভাবে আপনার জন্য কাজে লাগতে পারে সেটাই আর কি চেষ্টা করি সবসময়, বুঝতে পারছি? তো কোনো কিছু বাদ দেওয়া হয় না, কন্টেন্ট সব সেম থাকে, ইজি ওয়েতে বোঝানো যায় সেই জিনিসটাকে ট্রাই করি, জিনিসগুলো ওভাবে বানানো। ওকে, আচ্ছা, এখন আমার নাম পরিচয় জানি হয়তো বা, আমার অফিসিয়াল নাম হলো কি আবু মোহাম্মদ ফুয়াদ, সবাই ফুয়াদ স্যার নামে ডাকে। তো পরিচয় অনেকে হলো গিয়ে শুধু এরকম ফুয়াদ লেখে, মনে হয় আমি তার বন্ধু আমি জানি না কেন, ঠিক আছে? অনেকে আরো অনেক ভালো ভালো নাম লেখে, তো দয়া করে এটা লিখবেন না, হ্যাঁ? ফরসাল লিখবেন না, ঠিক আছে? তো এটা পরীক্ষাতে আসছে তো এই জন্য বললাম, ওরে ভালো মতো ম্যানেজ করছি। স্যারের নাম দিতে পারছ না, বেটা তুই প্ল্যান করে দেখতে আসছিস, ফ্রডসাল লিখে আছে। আমি দেখি ফ্রড মনে হয়, বুঝলাম আর কোথা থেকে যোগ করে সাল্লাই যাবে, ফ্রডসাল, ঠিক আছে? ইউ আর এটা ঠিক মতো নেয়, সুন্দর মতো করে ফ্রডসাল লিখে আছে। যাই হোক, তো নাম ভুল করবেন না, পার্সোনালি নিয়ে নিব এই জিনিসটা। এখন প্রবলেম যেটা সেটা হলো গিয়ে এই যে অ্যাটেন্ডেন্সটি কিভাবে 100 হয় একটু বলে দিই। আপনাদের পরীক্ষা কয়টা হয় বলেন তো? নরমালি ইউজুয়ালি কয়টা পরীক্ষা হয়? 6টা। 6টা পরীক্ষা ওইটা হয় স্যার মিড ফাইনাল। ও মিড ফাইনাল না, ক্লাস টেস্ট বা কুইজ, এটা কত হয় বলেন তো? একটা হয় না? একটা দুটো। আপনাদের এই সেমিস্টারে কয়টা ক্লাস হবে, মানে মিডের 8টা 10টা কয়টা হবে? মিডের আগে 5টা ক্লাস আছে। 5টা হবে, মিডের পরে মিডের পরে মানে 10 থেকে 12টা। আপনাদের কুইজ পরীক্ষা হবে মিনিমাম 6টা, 6 থেকে 8টা, আরো বেশি হতে পারে, ঠিক আছে? আপনি পরিশ করতেছেন 6 থেকে 8টা, এটা হলে কুইজ হবে। আমাকে বোঝা গেছে? কারণ পানি লাগবে? তো 6 থেকে 8টা এই কথার মানে হলো এই পরীক্ষাগুলো আপনাদের দিতে হবে। এখন যারা আসে নাই তারা কি করবে আমি জানি না, তো আমি রিকোয়েস্ট করবো
কিছু সিস্টেম আছে। এখন দেখেন আপনাদের টোটাল মার্কস কত বলেন তো? 10, 30, 40, 10, 10। তো কেউ যদি রেগুলার ক্লাসগুলো করে সে কত পাবে বলেন? 10 পাবে 10। 10 পাবে। কেউ যদি পরীক্ষাগুলো দেয়, ভালো নাম্বার তো দেয়, কত পাবে বলেন? আচ্ছা, এই নাম্বারটা ব্ল্যাঙ্ক বক্স লিখে রাখতেছি, এটা ব্ল্যাঙ্ক বক্স লিখে রাখতেছি। আচ্ছা, ওকে। 30 কত পাবে? 30 পাবে। বাইরে যাওয়ার কোনো অপশনই নেই, কোনো অপশনই নেই। খুব খারাপ করলে কত পেতে পারে বলেন? 26 থেকে 28। আমি কম নাম্বার ধরে রাখলাম 26। আচ্ছা, যেহেতু এটা ম্যাথমেটিক্যাল টার্ম না, তাহলে সে আউট অফ 40 কত পাবে? মিনিমাম 35 পাবে। আর যে ক্লাস করবে তার জন্য কি অ্যাসাইনমেন্ট করা খুব কঠিন হয়ে যাবে? আমাদের সবার বন্ধু আছে এই অ্যাক্টিভিটি, তাই না? করলে তো হয়ে গেল। সো 10 নম্বর হলো প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, ক্লাস পারফরম্যান্স। বুঝতে পারছেন? অ্যাসাইনমেন্ট, ক্লাস পারফরম্যান্স। আপনি অসুস্থ হয়ে গেলেন অ্যাসাইনমেন্ট 10 সময়, আপনার হাতে ব্যথা পাইছেন বা মেজর কোনো ইনসিডেন্ট হলো, আপনি দিতে পারলেন না, আপনার মন খারাপ হয়ে গেছে, হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। দেশের বাইরে এগুলোকে রোগ আগে ধরা হয়, আর বাংলাদেশে এখানে হাসাহাসি করি আমরা, হ্যাঁ? তো আপনি তখন বললেন, স্যার আমার মনটা খারাপ, আমি অ্যাসাইনমেন্ট দিব না। আমি কি আপনার সাথে মারামারি করবো? আপনার নাম্বার আপনি নিবেন না, আমি কি করার আছে, তাই না? তখন আমি দেখবো যে আপনি তো রেগুলার ক্লাসে ছিলেন, এই ক্লাসে থাকা মানে তো পারফরমেন্স। আমি তখন আপনার জন্য 10-9 বা 10-10 দিয়ে দেবো। আমি বুঝতে পারছি ডিউ টু সাম ইস্যুস আপনি দিতে পারলেন না, তাহলে এই দুটো নাম্বার কি এনশোর হয়ে গেল আপনার? হয়ে গেছে? হয়ে গেছে, রাইট? আচ্ছা, এই যে 26 আর 35 এটা কেমনে সম্ভব, তাই না? এটা কেমনে সম্ভব? আচ্ছা, এটা কোশ্চেন, কুইজের মতো পাবেন, এটা কোশ্চেন। আর স্যার কি মানে কিছু করে আসছে নাকি যে 6 থেকে 8 মানে স্যারের কি ব্যাপারটা গেছে নাকি ঠিক আছে? 6 থেকে 8 করে কেমনে দেয়, তাই না? আচ্ছা, এই 6 থেকে 8টা যে কুইজ হবে, এই কুইজ কবে হবে আপনারা জানবেন না, এবং আরো মজার হলো আমিও জানবো না। এবং কুইজের সিলেবাস কি এটা না আপনি জানবেন না আমি জানবো, কিন্তু পরীক্ষা হবে। আমি বুঝতে পারছি? আচ্ছা, তো এখন কথা হলো এই 6 থেকে 8 যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা আপনারা কিভাবে দিবেন? সিলেবাস নাই, স্যারও জানে না, কি মস্কারি করতেছি না, আমি সিরিয়াসলি বলতেছি। এটা কেউ জানবে না, এটা মিস্ট্রি বক্সের মতো। কারণ দেখেন আপনারা জব করেন না, আপনাদের কি খায় দেয় কাম নাই যে পরীক্ষার আগের দিন মানে প্রত্যেক ক্লাসের আগে সব পড়াশোনা দেখে আসবেন? এত ভালো স্টুডেন্ট সবাই এখানে, স্বাভাবিক আপনারা জব করেন, ব্যস্ত থাকেন, আপনাদের সময়টুকু হবে না। তাহলে আমার দায়িত্বটা কি? আপনার থেকে বেস্ট আউটপুটটা নিয়ে নেওয়া। তা আপনি যদি কষ্ট করে ক্লাসে আসেন, ক্লাসে যেটা করবেন এটার উপর যদি পরীক্ষা নিই, এটা কি খুব বড় ক্ষতি হয়ে যাবে? হবে কিনা বলো? অবশ্যই হবে না। বরং আমি যদি আপনাকে একটা সিলেবাস বাউন্ডারি বলে দিই, আপনারা নেক্সট টাইম পড়বেনই না, আসলে মোবাইল বুঝাবেন, তাহলে পিছিয়ে যাবেন, আর লেখা যাবেন, এই করবেন। তারপরে সে অপশনটুকু আছে, আপনি যদি মনে করেন যে আমি একটা পরীক্ষা দিব অফিসিয়ালি, ডেট ঠিক করে সবাই মিলে, সেটা দিতে পারবেন, সমস্যা নেই। এখন আপনি এখানে প্রশ্ন আসতে পারে যে স্যার, ওই যে আবার বললাম মন খারাপ ইস্যু, ঠিক আছে, মন খারাপ ইস্যু, তো আপনার চাইলে আলাদা করে ভিডিও করতে পারেন এই কথাগুলো কুইজেরটা, কারণ আমি চাই আপনার গ্রুপে সবাইকে জানাই দেন। কারণ এটা কোনো অ্যাটেন্ডেন্স না, 4 জন একটা স্টুডেন্ট হতে পারে না, একটা ক্লাসের মধ্যে 4 জন স্টুডেন্ট হতেই পারে না, অসম্ভব। অ্যাটলিস্ট 20 জন হওয়া উচিত, ঠিক আছে? তো এটা একটা ভিডিও করেন এই অংশটুকু, এই জায়গাটা আমি যে কুইজের নিয়ে বলতেছি, ঠিক আছে? এটা করেন আপনাদের গ্রুপের মধ্যে বা হোয়াটসঅ্যাপ মেসেজে যে গ্রুপ আছে জানাই দিবেন যে স্যার এভাবে বলে দিচ্ছে, ঠিক আছে? তো কুইজের সিলেবাসে কি বললাম বলেন? কুইজের যে ব্যাপারটা, এটা সিলেবাস কি আপনিও জানবেন না, আমিও জানবো না, রাইট? তাহলে এই যে 6 থেকে 8টা যে পরীক্ষা হবে, তো এটা তো এখন তাহলে কেমন একটা অবিচার হয়ে গেল না, যে কিভাবে কি করবো না করবো। এই 6 থেকে 8টা পরীক্ষাটা সিলেবাস ঠিক নাই, স্যারও জানে না, আপনিও জানেন না। তাহলে কি হচ্ছে, যেদিন যেদিন আমরা ক্লাসে আসতেছি, কারণ কোনো প্রেশার নেই আপনার, তো আমি যতটুকু পড়াতে পারবো ওটার উপর পরীক্ষা। এখন আমি কতটুকু পড়বো আমি জানি না, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি জানি আজকে একটা পিডিএফ শেষ করবো, সামনে শেষ করতে পারলাম না, একটু বাকি থাকলো, ওই যতটুকু বাকি থাকলো ওটা বাদে যা পড়াবো তাই পরীক্ষা। এমন যে কোয়েশ্চেন আমি আগে থেকে করবো না, কোয়েশ্চেন আমি এখানে করে এখানে পরীক্ষা নেব, এবং পরীক্ষার টাইম খুবই কম, 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, 15 মিনিট, এরকম শর্ট কোশ্চেন টাইপ। হ্যাঁ, কোনো প্রেশার নেই তো। এখন আপনি আমাকে বলেন
আমি যেটা ক্লাসে পড়াবো আমি কি মেইন যে মিড বা ফাইনাল আছে মানে কি এটা বাইরে কিছু দিব না, ক্লাসে যেটা আছে স্লাইডে যেটা আছে ওটাই আমি দিব। তো আপনাকে তো আলাদা করে বাসায় গিয়ে কোনো কষ্টের করা লাগতেছে না। দেখেন আমি যে বললাম আপনাদের যে পরীক্ষার কোনো ডেট নাই, কুইজ দিতে হবে 6 থেকে 8টা, এটার কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, কুইজের সিলেবাস কি এটা আপনি জানবেন না আমি জানবো না, এখন কি কথাটা মিলতেছে? কথা ঠিক বলছি না আমি? আচ্ছা, এখন দেখেন এই যে পরীক্ষাগুলো হবে এখানে একটা আরো মজার ব্যাপার আছে। আমি জানি না এরকম কেউ আগে করছে কিনা। মজার ব্যাপার দেখেন কি করি, এই যে 6 থেকে 8টা পরীক্ষা আছে না, ধরেন আপনি কি বললাম মন খারাপ, কোন একটা কারণে বিশেষ কারণে আপনার মন খারাপ। এখন পরীক্ষা মানে হচ্ছে 1 2 3 4 5 6, আপনি দিতে পারেন 0 0 0 4 9 2, এটা আপনার কুইজের রেজাল্ট। আপনি বুঝতেছেন বা গড় করলে আপনি কত পাবেন? 2 বা 3 পাবেন বা 4 পাবেন, তাই না? আরেকটা স্টুডেন্ট দুইটা পরীক্ষা দিল, জাস্ট দুদিন ক্লাসে আসলো, একটাতে পেলো 10 এ 10, একটাতে পাইলো হলো গিয়ে ধরেন যে 10। মজা হলো কি জানেন, যে স্টুডেন্ট দুইটা 10 10 পাইছে ও পাবে আলটিমেটলি 7 থেকে 8, আর যে এবার সবগুলো দিয়ে 0 পাবে তাকে পাবে হলো গিয়ে 9 থেকে 10। ক্লাস করার জন্য কারণ সে প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড করছে, সামহাও সে কোপ আপ করতে পারে নাই, যা পারছে ওটাই দিছে, বাট সে অ্যাটেন্ড করছে। বুঝতে পারছেন? কারণ আপনি কষ্ট করে আসছেন, আপনার একটা মূল্য আছে না, সে তো আসে নাই, সে হুট করে একদিন আসলো, এটা কি পাওয়ার প্লে চলতেছে নাকি যে এসে তারপর 4-6 মানলো 10 হয়ে গেছে ব্যাস রাস্তায় বের হয়ে যায়? এটা তো হইতে পারে না, তাই না? তারপরও সে যদি যোগ্য থাকে সে নাম্বারটা পাবে, কিন্তু আপনারা ফেললাম। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, আজকে পরীক্ষা হবে, মানে আমার কাজ হলো গিয়ে প্রেশার কমানো, কন্টেন্টে ফোকাস করা, যা পড়াচ্ছি ওটা প্র্যাকটিস করা, কারণ এটা যে প্র্যাকটিস করাচ্ছি মিড ফাইনাল এগুলো থেকে আসবে। কথা কি বোঝা গেছে? তাহলে কি আপনাকে মনে হয় আলাদা প্রেশার করার দরকার আছে? আচ্ছা, তো এখন যে স্টুডেন্টরা এই কোশ্চেনগুলোতে অ্যাটেন্ড করবে তার মানে কি তার লেকচার অনেক ঝাঁঝা হয়ে গেছে না? অ্যাটলিস্ট পড়াশোনা বলবে হ্যাঁ স্যার কথা বলছিল, আমি লিখছিলাম খাতার মধ্যে, আমার হয় না, আমি চেষ্টা করছিলাম। বুঝতে পারছেন? এখন দেখেন তাহলে এই যে 10 এর মধ্যে তাকে যে আমি 10 এ 10 দিচ্ছি, পাইলো সে 10 এ 10, আমি না নাম্বার যোগ করে দেখেন তো কত হয়? 100 পার করে দিচ্ছে নাকি? 90 হবে, 80 90 এমনি হবে, দেখেন 94 না, 4 আর 5 এর 9 91 পাচ্ছে, মানে 80 90 ইজিলি পাবে। এই পাস কত? 80 তে না? তো এখন তার মানে কি করতে হবে বলেন তো? ফার্স্টে যে বললাম যে যার অ্যাটেন্ডেন্স 10 সে কত পাচ্ছে? 100 নম্বর। কথা কি মিলছে? ফার্স্টে তো ভয় পেয়ে গেছিল সবাই, মনের মধ্যে গালি দিয়েছিল মনে হয় একটা, কি বলে না বলে স্যার। আচ্ছা, তো ভয় পাওয়ার কিছু নাই, পড়াশোনা সোজা। আপনি কাইন্ডলি একটু জানাই দেবেন স্টুডেন্টদেরকে যে রেগুলার যখন ক্লাসে আসে, না আসলে তাদের বিপদ। আমার দায়িত্ব নাম্বার দেওয়া, আর আপনাদের দায়িত্ব কি ক্লাস করা, আর কিছু। ঠিক আছে? একটু দিলেই হবে, একটু বলে দিয়ে দিন। হ্যাঁ, এখনই দিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ, একটু বলে দিয়ে দিন, আর হলো গিয়ে ইয়া চেষ্টা করবেন ক্লাসগুলো করার। এমন হতে পারে আজকের মধ্যে হয়ে যেতে পারে। বুঝতে পারছেন? এটাই। আচ্ছা, তো মোটামুটি কি আমার প্যাটার্নটা বোঝা গেছে? এভাবে কি কখনো কিছু করছেন, পাইছেন কখনো? না স্যার। আমার কথা হলো এগুলো বলে যে তখন রাস্তায় হাঁটি, আকাশের দিকে তাকিয়ে থাকি, ঘুম আসে, তখন এগুলো মাথার মধ্যে ঘুরতে থাকে যে আপনারা তো জব করতেছেন, ফুল টাইম জব করে একটা স্টুডেন্টের পক্ষে ওই বসে বসে অ্যাসাইনমেন্ট লেখো, পরামর্শ করে, এটা খুব টাফ। হ্যাঁ, আমি নিজে মাস্টার্স করতে চাই, নিজেও জানি জিনিসটা কত কষ্টকর। সপ্তাহে একটা দিন পাই, ওই দিন ক্লাসে দৌড়াও, আবার বাকি দিন ক্লাসের টাইমে পরীক্ষা থাকে, ক্লাস বাদে পরীক্ষা দিতে যাও, তো খুবই হ্যাসেল এই জিনিসগুলো। হ্যাঁ, তো চেষ্টা করবেন যতটুকু ক্লাস করা যায়, কারণ সপ্তাহে একদিন একটা ক্লাস মিস হয়ে যেতে পারে, সমস্যা নাই, পার্টিসিপেশনটা মেইন আর কি। বুঝা গেছে? আচ্ছা, এখন ডিরেক্ট আমি কন্টেন্টে যাই যে আসলে আমাদের এই যে কোর্সটা আছে, হ্যাঁ, সলিড স্টেট, আপনার কি কোনো আইডিয়া আছে সলিড স্টেট ইলেকট্রনিক জিনিসটা কি? আপনারা আমাকে বলতে ইলেকট্রনিক্সটা কি আছে, মানে ইলেকট্রনিক্স আপনারা কি পড়ে আসছেন? সেমিকন্ডাক্টর, এই গুড। হ্যাঁ, কি পড়ে আসছেন? তারপর ডায়োড ট্রানজিস্টর, এগুলো তো আমার হলো ইলেকট্রনিক্স, তাই না? আচ্ছা, এখন মানে সূত্রপাত এখান থেকে পি টাইপ এন টাইপ। তো আমাদের এই কোর্সের কাজ হলো ওই জিনিসগুলোর বেসিকটা জানা,
মানে পি টাইপ এন টাইপটা ফর্ম করতেছে কিভাবে? হ্যাঁ, আচ্ছা সলিড স্টেট মানে কি? স্টেট কয়টা? তিনটা না? একটা সলিড, একটা কি লিকুইড, একটা কি গ্যাস। তো আমরা ইলেকট্রনিক স্টেটটা দেখি, এটা কি বাতাসে দেখি নাকি পানির আকারে দেখি? সলিড আকারে দেখি না? এই যে টিভিটা কি একটা সলিড স্টেট ডিভাইসের একটা রূপান্তর না, একটা অ্যাপ্লিকেশন না? এই ল্যাপটপটা কি সলিড স্টেট ডিভাইসের একটা অ্যাপ্লিকেশন না? এই ফোনটা কি একটা অ্যাপ্লিকেশন না? আমার পাঞ্জাবিটা কি সলিড স্টেটের একটা অ্যাপ্লিকেশন ইলেকট্রনিক্সের? না। পাঞ্জাবিটা কি আর্নে করতেছি আমি? ইলেকট্রনিক্সে করতেছি না। মার্কার কি সলিড স্টেটের কোনো কিছু না। সলিড স্টেটের একটা এক্সাম্পল, বাট ইলেকট্রনিক্সের কোনো এক্সাম্পল না। তো যে ইলেকট্রনিক্সটা আপনার সলিড স্টেট অবস্থায় থাকে, যেটার আলটিমেটলি আমরা ডিভাইস আকারে ইউজ করি, ওই ডিভাইসের মধ্যে যে ইলেকট্রনিক্স গুলো থাকে ওইটাকে আমরা সলিড স্টেট ইলেকট্রনিক্স বলতেছি। বোঝা গেছে? আচ্ছা, এখন ইলেকট্রনিক্সের এই জিনিসটা একদম শুরু করছে। ইলেকট্রনিক্সের যে ব্যাপারটা, হ্যাঁ ভিডিও কি অন করা আছে নাকি? তো লাইট টিভি দেখতেছিল, এখন দেখবেন গান শুরু হয়ে গেল। ঠিক আছে না? তো এটা হিস্ট্রিটা কিন্তু একটু ডিফারেন্ট, মানে বিফোর স্টার্টিং দ্য সলিড স্টেট ইলেকট্রনিক্স আমাদের সেটা হিস্ট্রিটা জানতে হবে যে হাউ ইট ওয়ার্কস এবং এই হিস্ট্রিটা কিভাবে আসলো। এই স্টার্টটা দেখেন, এই যে গ্রাফটা আছে না 1950 থেকে 2010 তো প্রেজেন্ট, রাইট? তো এই পর্যন্ত কি আসতে পারে? টান দিই তো আমরা, টান দিয়ে এখানে আনলাম। আচ্ছা 1950, 1920, 1900, 1850, 1800 ধরে নিচ্ছি। 1950 কি দেখাচ্ছে? সিলিকন ট্রানজিস্টর। আমাকে একটু বলেন, বাবা আগে না ছেলে আগে? দাদা আগে না বাবা আগে? দাদা আগে। তো এটা যদি ছেলে হয় তাহলে এর বাবা কোথায়? আরো সামনে না? সিলিকন ট্রানজিস্টরকে আগে আবিষ্কার হয়েছে না ডায়োড আবিষ্কার হয়েছে? ডায়োডের পরে এক্সটার্নাল একটা মাথা, সেটা পি টাইপ এন টাইপ অ্যাড করার পর তারপর আমি ট্রানজিস্টর পাইছি। হ্যাঁ কি না বলেন? মনে পড়ছে জিনিসটা? আচ্ছা, সো 90s এর দিকে 1900 সালের দিকে প্রথম ওই ক্যাথোড দণ্ড আকারে বড় করে টিউব আকারে কি করা হয়? ডায়োড আবিষ্কার করা হয়। দিন বাই দিন এখন আমি একটু পিছিয়ে আকার হয়েছে, আগে ছিল এত বড় একটা জিনিস। ঠিক আছে, তার আগে কি দাদা ছিল না? এখন ডায়োড জিনিসটা কি? পিএন জাংশন। তাই আমি যদি আগে মলিকুলারটাকে সিলেক্ট করতে না পারি, সিলিকন আর জার্মেনিয়ামে যেমন পি টাইপ এন টাইপ হবে, সেটা যদি আমি না জানতে পারি আমি ডায়োড আর ট্রানজিস্টর কিভাবে বানাবো বলেন? তো আমি যদি একটু আগে যাই সালের দিকে, তার মানে আমি ফার্স্টে কি আবিষ্কার করছি? পি টাইপ এন টাইপ আইডেন্টিফাই করছি। তারও আগে আছে কি আছে বলেন? তার আগে হলো গিয়ে সিলিকন এবং জার্মেনিয়ামকে শনাক্ত করা। তার আগে কি বলেন? ইলেকট্রনকে শনাক্ত করা। বুঝতে পারেন নাই? কারণ ইলেকট্রোপোটেন্ট আবিষ্কার হয়েছে 18 সালের দিকে। বুঝতে পারছেন? তো এইভাবে গ্র্যাজুয়ালি আমাদের উত্থানটা হয়েছে, আমাদের আপরাইজিং কার্ভ রাইজ আসছে। তো আমি যদি সিলিকন ট্রানজিস্টর দেখি, এটা সবচেয়ে বেশি ইউজ হতো ট্রানজিস্টর রেডিও। কারণ রেডিওর মেইন আইসিটাই মানে মেইন সার্কিটটাই আমাদের ট্রানজিস্টর বেসড। বুঝা গেছে? পার্টিকুলার ফ্রিকোয়েন্সিকে সে রিসিভ করতো এবং পার্টিকুলার ফ্রিকোয়েন্সিকে সে ট্রান্সমিট করতো রেডিও সেন্টার থেকে। এরপর আমি আসলাম 1967 এর দিকে, এই যে DRAM এগুলো। DRAM মানে বুঝেন? 2000 সালের দিকে আপনারা যখন কম্পিউটার ইউজ করেন, এত বড় মাথা, এত বড় মোটা ডেস্কটপ, আমার মাথার মতো, তাই না? চওড়া এরকম, ঠিক আছে? তো জিডিসি করে মনিটর গুলো থাকতো, তারপর যে বিটিভি চলতো, যে টিভি গুলোতে এরকম বিশাল বড় মনিটর। এখন তো সব পাতলা হইতে ডায়েট সেন্টার করতে অংশ থাকতো, ডায়েট করতে করতে এই অবস্থা দেখছেন কত চিকন হয়ে গেছে। সামনে দেখবেন যে এই খালি একটা গ্লাস আর কিছু নাই, গ্লাস অলরেডি বের হয়ে গেছে, জাস্ট গ্লাসটাই টিভি। এই যে এরকম পাতলা গ্লাস দেখবেন, এটা কেন? কারণ আগে যে ডায়োডগুলো ছিল, ট্রানজিস্টরগুলো ছিল, ছোট হচ্ছে দিন দিন। তার মানে এই না যে হাতুড়ি দিয়ে পিঠা ছোট করছেন, এটা হলো যে আর&ডি করা, আপনাদের ভাষার মধ্যে আর&ডি করে করে এটাকে ছোট করা হচ্ছে। ভিএলএসএ তে আপনি আছেন না? আচ্ছা, হ্যাঁ। তো ভিএলএসএ এর কাজটা কি? আইসিটাকে যত ছোট করা যায়, মাইক্রো লেভেলে, ন্যানো লেভেলে কাজ করা হয়, তাই না? যত এই জিনিসটাকে ছোট করার অ্যাডভান্টেজটা কি? এই যে ল্যাপটপ, এই যে মোবাইল ফোন, ঠিক আছে, এই যে কম বেসেলওয়ালা টিভি, এটাই হলো যে রেভলিউশন।
এবং ডে বাই ডে এটা 1 জিবি DRAM পর্যন্ত আসছে এবং এখন তো হলো কি আমরা কত 8 জিবি 4 জিবি করে ইউজ করি। তো আগে আপনি বুঝতেছেন 1 কিলোবিট মানে একটা ফাইলও তো হবে না, ওয়ার্ড ফাইলও তো হবে না, ওইটাই ছিল একটা কম্পিউটার প্রসেসিং ইউনিট। বুঝতে পারছেন জিনিসটা কিভাবে আসছে? তো আগে তো একটা ক্যালকুলেটর ছিল, একটা স্মার্ট ক্যালকুলেটর ছিল, হ্যাঁ, সেই ক্যালকুলেটরটা আস্তে ডেভেলপ করতে করতে আজকে এই অবস্থায় গিয়ে পৌঁছেছে। কারণ ইটস অল অ্যাবাউট ম্যাথমেটিক্স এন্ড অ্যালগরিদম আর লজিক। আচ্ছা, তো দেখেন কি হইছে, তো এই যে 1990 সাল থেকে যে ডিভিডি গেমগুলো আসলো, হ্যাঁ, ছোট ছোট ওই যে কি জানি মিনি প্লাস না কি জানি, যে পাজল গেম করতো, ছোট ছোট গুলি করতো, হ্যাঁ, কনসোলে ছিল 90 স্কিট যারা বলে, এগুলো খেলতাম আমরা ছোটবেলায় তখন। তো এই আসলে র্যামটা বেশি প্রয়োজন প্রসেসিং এর জন্য, আমাদের র্যামটা বেশি দরকার। হ্যাঁ, আপনি যখন গুগল ইউজ করবেন তখন দেখবেন যে 1 জিবি র্যাম গুগল খালি নড়তেছে, পিসি হ্যাং হয়ে যাচ্ছে। কিন্তু র্যাম যদি 8 জিবি ইউজ করেন দেখবেন যে খুব স্মুথলি হলো যে আপনি ব্রাউজ করতে পারতেছেন। ঠিক আছে? তো র্যামটা আসলে কি করে, আপনার প্রসেসিং স্পিডটাকে ত্বরান্বিত করে। আচ্ছা, স্পিডটা ত্বরান্বিত করে না, আপনার ব্রাউজিং স্পিডটাকে ওখানে বাড়ায় দিচ্ছে। যাই হোক, আইসি গুলো তো ছোট হচ্ছে, মোবাইলগুলো ছোট হচ্ছে, না কি ল্যাপটপের মধ্যে ডিভাইসটা আপনি হ্যালো হ্যালো করবেন কানের মধ্যে নিয়ে, বুঝতেছেন? তো ফোন ছোট হতে কতটুকু হয়ে গেছে, এতটুকু ফোন হয়ে গেছে এখন। তো এইটা হলো কি আমাদের সেমিকন্ডাক্টর রেভলিউশন। আর এইটা যে ডিভাইসের মধ্যে ইনক্লুড করা হয়েছে, যে সার্কিট ইনক্লুড করা হয়েছে, সেই সার্কিটটা হচ্ছে ইলেকট্রনিক সার্কিট, আর ডিভাইসটা বলতেছি সেই সলিড স্টেট ডিভাইস। আচ্ছা, আপনারা তো অলরেডি বিজেটি মসফেট পড়ে আসছেন, তাই না? তো আমাদের ডিভাইসের মানে কি, ওই যে আইসি গুলো, ওই আইসি গুলো কি আইজিবিটি, আপনার জেফেট, এনফেট, মসফেট, সিফেট, হ্যাঁ, এই ডে বাই ডে আমাদের কি হচ্ছে, আগে থাইরিস্টর ছিল, পাশে শকলি ট্রানজিস্টর ছিল, এভাবে করে তার আগে কি ছিল ট্রানজিস্টর, ডায়োড, এভাবে কি গ্র্যাজুয়ালি বাড়তেছে না? আমরা আপডেটেড ভার্সনগুলো পাচ্ছি না। লাভটা কি, বেশি ভোল্টেজ বেশি কারেন্টে কাজ করতে পারে, পাওয়ার ইলেকট্রনিক্স আপনারা করবেন। বুঝতে পারছেন? জার্মানিয়াম ভোল্টেজ কত, সিলিকনের কত 0.7 0.3, জার্মানিয়ামদের খুবই 1 ভোল্টেরও কম না, তাদের অপারেটিং ভোল্টেজ, যে ভোল্টেজের জন্য সেই কারেন্টটাকে ফ্লো করবে ফরওয়ার্ড বায়াসে দিবে, খুবই কম না? তো এইগুলো তো লাগে 20 ভোল্ট, 30 ভোল্ট, 40 ভোল্ট, 50 ভোল্ট, 100 ভোল্ট। তো ডায়োডের মধ্যে 50 ভোল্ট দিলে ডায়োড থাকবে তো নিশানে খুঁজে পাবেন না। বুঝতে পারছেন? আচ্ছা, তো আলটিমেটলি আমার এই যে আমি আইজিবিটি বা যে মসফেটটা দেখতেছি, এন চ্যানেল মসফেট, এগুলো আমাদের সুইচিং ডিভাইস, বিভিন্ন ভালো বেটার ফিনিশিংয়ে কাজ করা, সবকিছুতে আমাদের কাজে লাগে। বুঝতে পারছেন? তো আলটিমেটলি এই যে বললাম না স্টেট কত প্রকার, এই 3 প্রকারের মধ্যে আমরা আর কি সফটওয়্যারে কাজ করতেছি। ফিজিক্সের একটা কাজ আছে, ইলেকট্রোম্যাগনেটিজম, ক্রিস্টালোগ্রাফি। আমাদের কাজ হলো কি এই পার্টটা নিয়ে, সলিড স্টেট ইলেকট্রনিক্স পার ডিভাইস, মানে একই জিনিস জাস্ট আমরা এখানে কাজ করব যে সেমিকন্ডাক্টর যে ক্রিস্টালগুলো আছে, এই যে সিলিকন, জার্মেনিয়াম অক্সাইড, হ্যাঁ, গ্যালিয়াম, এটা আসলে আমাদের ইলেকট্রিসিটি ফ্লোতে একটা ডিভাইস হিসেবে ইউজ করি, কি কি জিনিসগুলো আনতেছে, এবং এর ফলে মডার্ন টেকনোলজিতে আমরা যে আইসি গুলো ইউজ করি, ইন্টিগ্রেটেড সার্কিট, হ্যাঁ, তার ফলে আমাদের আসলে রেভলিউশনটা কোথায়। আপনারা কি জানেন এই যে ল্যাপটপটা আছে ম্যাকবুক, ম্যাকের কতগুলো চিপস এর মধ্যে জানেন? M1, M2, M3, M4 বেড়ে গেছে। এটার অ্যাডভান্টেজটা কি জানেন? কোন আইডিয়া আছে? প্রসেসর দেখছেন আপনারা? প্রসেসর Core i3, Core i5, Celeron আগে ছিল না, ডুয়াল কোর, ইন্টিগ্রেটেড, এইটা হ্যাঁ কি না বলেন? জি জি স্যার। জিপি তো চিনেন, গ্রাফিক্স কার্ড যেটাকে বলে আপনারা। এটা কত বড়? এত বড় হয় না? হ্যাঁ, লম্বা। লম্বা আরো বড় হয়। M1 এর বিশেষত্ব কি জানেন? এইটাকে একসাথে করে একটু একটা চিপসেট বানাইছে। এর মধ্যে জিপিইউ আছে, এর মধ্যে প্রসেসর আছে, এর মধ্যে আরো বিভিন্ন ট্রানজিস্টর আছে, যেটা পুরো সিস্টেমটা অপারেট করা হচ্ছে। বুঝতে পারছেন? তার মানে জিনিসটা পাতলা হয়ে গেল না? এরকম হাত দিয়ে দেখবেন কিছুই না, একদম পাতলা একটা লেয়ারে। আর নরমাল ল্যাপটপগুলো এরকম মোটা হয়। আগের ল্যাপটপটা আরো এরকম ছিল, এরকম চাপ দিলে এর পাশে বাম পাশে থাপ্পড় মারবেন, এবং থাপ করে একটা মাথা হয়ে গেছে। কি ডিভিডি টাইপ? নাকি ডিভিডি ইউজ করে না, এত বড় জায়গা লাগে। তার মানে কি ডে বাই ডে জিনিসটা আরো সফিস্টিকেটেড হচ্ছে, আরো ছোট হচ্ছে, জিনিসটা আরো কম্বাইন্ড হচ্ছে, আরো কম্প্যাক্ট হচ্ছে। এটাই হলো কি আমাদের রেভলিউশন। বুঝতে পারছেন? এরপরে এখানে জাস্ট একটা স্টেট আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট জেনে খুব ভালো। এই যে সুপার কন্ডাক্টিভিটি, এটা হলো খুব সিম্পল একটা জিনিস, আমি জাস্ট বলে দিই। নাইট্রোজেন মানে সুপার কন্ডাক্টিভিটি একটা ফেনোমেনন, মানে একটা অবস্থান, যে অবস্থান দিয়ে আপনি বসাতে পারবেন সেটি 0 কেলভিন হয়,
মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। বাস্তবে সম্ভব এটা? এটা কখনোই সম্ভব না। এখন পর্যন্ত ল্যাবে হলো এই জিনিসটা এখনো নিয়ে যেতে পারে না, লিকুইড নাইট্রোজেন আর কি। তো দেখা গেছে যে এটা হলো কি সুপার কন্ডাক্টিভ মেটালটা এরকম হয় যে রেজিস্ট্যান্স এক কোর্সে 0 কেলভিনে ফল করে, কিন্তু সুপার কন্ডাক্টর যেটা আর কি সেটা কি করে জানেন? সেটা হলো কি দেখেন খেয়াল করে, কমতেছে কমতেছে কমতেছে, ঠান্ডা হচ্ছে না? এই যে টেম্পারেচার একটু বেশি, ঠান্ডা হচ্ছে ঠান্ডা হচ্ছে ঠান্ডা হচ্ছে, একটা পর্যায়ে ধাপ করে নিচে নেমে পড়ে। তার মানে টু cool to temperature, ঠান্ডা হয়, when this materials are cool temperature ranging from near absolute zero to liquid nitrogen temperature, their electrical resistance drops with a jump down to zero. তার মানে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স যেটা আছে, তার এই যে বরাবর রেজিস্ট্যান্স না, জি হ্যাঁ, রেজিস্ট্যান্স what drop down to zero, বুঝতে পারছেন? তারপরে নিয়ে যায় এই জায়গায়। আচ্ছা বলেন তো এই পয়েন্টের রেজিস্ট্যান্স কত? 0 না? এই পয়েন্টের রেজিস্ট্যান্স কারণ কি এই রেজিস্ট্যান্স কি এই পয়েন্টে 0 0, এই পয়েন্টে টেম্পারেচার বাড়ছে, রেজিস্ট্যান্স শূন্য এই জায়গাটায়, তার মানে 0 রেজিস্ট্যান্স চলে যায়, তারপরে নেমে যায়। এই যে একটা ফেনোমেনন, এটাকে বলছে সুপার কন্ডাক্টিভিটি। তার মানে যে অবস্থার ফলে আমার একটা কি বলে লিকুইড নাইট্রোজেন টেম্পারেচার কি হয় বলেন তো, ঠান্ডা হইতে হইতে এমন একটা অবস্থা চলে যায় যে অবস্থানে সে একটা স্পেসিফিক টেম্পারেচারে সে হঠাৎ করে জিরোতে নেমে যায়। তো যেই টেম্পারেচার নেমে যাবে তাকে বলা হচ্ছে টিসি, টেম্পারেচার অফ ক্রিটিক্যাল, মানে ক্রিটিক্যাল টেম্পারেচার। কোল্ড টেম্পারেচার, হ্যাঁ কোল্ড টেম্পারেচার পুরোটাই কোল্ড, কিন্তু যে স্পেসিফিক জায়গায় যে পয়েন্টে এসে সে ধাপ করে নিচে নেমে যাচ্ছে সেটাকে আমরা বলছি ক্রিটিক্যাল টেম্পারেচার। বোঝা গেছে? তো যে টেম্পারেচার রেজিস্ট্যান্স শূন্য হয়ে যায় তাকে ক্রিটিক্যাল টেম্পারেচার বলে। ওকে, কিভাবে? এইভাবে দাগ দিয়ে দেখাই দিবেন, শেষ। 0 কেলভিন, টিসি টেম্পারেচার আর ফলো রেজিস্ট্যান্স, এই ঘটনাটাকে বলা হয় সুপার কন্ডাক্টর। ঠিক আছে? না না, এটা আসলে এটা স্যার টাইপস অফ সলিড স্টেট ডিভাইসের মধ্যে কি আমরা বিভিন্ন টাইপের সলিড স্টেট ডিভাইস ইউজ করি। হ্যাঁ, ডায়োড, ট্রানজিস্টর, রেকটিফায়ার, ইলেকট্রনিক। আর অপটোইলের ক্ষেত্রে কি হয়, লেজার আছে, এই যে টিভি আছে, অ্যামপ্লিফায়ার আছে, এলইডি আছে, হ্যাঁ এগুলো আর কি। আচ্ছা, এখন সেমিকন্ডাক্টর কি, এটা তো অনেকগুলো অপশন হতে পারে। আমরা যেটা জানবো সেটা হলো গিয়ে খেয়াল করে দেখেন, রেজিস্ট্যান্সের উপর ভিত্তি করে তাহলে অলরেডি ধারণা পেয়ে গেছেন। তার মানে যার রেজিস্টিভিটি কম সেই কন্ডাক্টর। একটা তারের মধ্যে দিয়ে আপনি কারেন্ট পাস করতেছেন, তার মানে কি তার মধ্যে অবশ্যই ওই কারেন্টটা যাচ্ছে তারের থ্রু দিয়ে, তার মানে অবশ্যই ওর মধ্যে বাধা কম আছে। তো বাধা বেশি তো আমার কারেন্ট পাস হইতো না, আমি তো লাইটই পাইতাম না। বুঝতে পারেন না? এটার মধ্যে দিয়ে কি কারেন্ট পাস হবে? কারণ এটা কন্ডাক্টর নাকি ইনসুলেটর? মানে অপরিবাহী। কিসের বেসিসে বলতেছে বলেন তো? রোধের বেসিসে। তার মানে কি আমার যদি লো রেজিস্টিভিটি হয় তার মানে মেটাল বলতেছি, হাই রেজিস্টিভিটি হয় তাকে আমি ইনসুলেটর বলতেছি, যাকে আমরা অক্সাইড বলি। অক্সাইড মানে হলো গিয়ে ম্যাঙ্গানিজ অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, যে কোনো একটা অক্সাইডের একটা সলিউশন বা কোনো একটা স্টেট হতে পারে। ইন্টারমিডিয়েট স্টেট, না ছেলে না মেয়ে, মাঝামাঝি, নাকি হাই নাকি লো, মাঝামাঝি, ঠিক আছে, না বুড়া না ইয়াং, মাঝামাঝি। তো এই টার্মটাকে আমরা বলতে সেমিকন্ডাক্টর। তার মানে সে কন্ডাক্টর না, ইনসুলেটর না, কিন্তু টেম্পারেচার ভেরিয়েশনে তাকে আমরা চাইলে কি করতে পারি, কন্ডাক্টর নিয়ে যেতে পারি। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা আসলে কিভাবে সম্ভব? আপনারা সার্কিট দেখছেন, এটা আসলে তাদের স্ট্রাকচার বা গঠন বা এই যে ক্রিস্টালিন যেগুলো আছে এটাকে আমরা অ্যানালাইসিস করে বের করব। তা আমাদের পুরো কোর্সটায় আলটিমেটলি ম্যাথ খুবই কম, ইকুয়েশন আছে আর হলো কি এদের অ্যাপ্লিকেশন এরিয়াগুলো নিয়ে কথা বলা আছে, আর এরা কিভাবে কাজ করে এইসব ক্রিস্টালিনের বেস করে সেটা আসলে পড়ানো আছে। বুঝাইছ? মানে এইসব ক্রিস্টাল স্ট্রাকচার উপর বেস করে সেটা কি আমরা কি মানে পড়ানো আছে। হ্যাঁ, তো এইগুলো পরে শিখবো ডিটেইলসে। আজকের ক্লাস একটু কি ছিল মোটামুটি। আর আমরা সবাই পেজ নেন, একটা ভিডিও অফ করতে হবে, পেজ নেন, সিঙ্গেল পেজ নেন। What is TC?
দুটো অপশন অ্যান্সার লেখেন 2 মিনিট সময়। এটা কি আপনি জমা নেবেন? হ্যাঁ, একটা সিঙ্গেল পেজে লিখবেন, নাম লিখবেন, আইডি লিখবেন, সেকশন লিখবেন। প্রশ্ন বুঝতে পারছেন যে হোয়াট ইজ ক্রিটিক্যাল টেম্পারেচার আর হলো ড্র দা ফেনোমেনন, মানে ক্রিটিক্যাল টেম্পারেচারের যে বিষয়টা এটা একটা আঁকবেন আর কি। 30 সেকেন্ড লাগবে এটা করতে, তাও আমি এক্সট্রা দিয়ে নিয়ে দিচ্ছি। কোশ্চেন লেখা লাগবে না তো, জাস্ট অ্যান্সার লিখতে হবে 1 আর 2 দিয়ে। যেটা বুঝেন, যেটা মনে করে লেখেন। একটা লিখলেও হতে পারে, দুইটা লিখলেও হবে, 10টা লিখলেও হবে, মানে আপনি যেমন ইচ্ছা বুঝান আমাকে। ঠিক আছে? ক্রিটিক্যাল বেশি ভুলে গেছেন? স্যার বাংলাটা বলতে হবে, ইংলিশটা স্যার ইংলিশ মিডিয়াম করে লেখেন ভাঙে ভাঙে। এই যে টেম্পারেচারে আর কি রেজিস্ট্যান্স 0 হয়ে যায়, ওটা ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচার সাডেনলি কুল হতে হতে আস্তে আস্তে একটা 0 পয়েন্টে এসে ধাপ করে 0 নেমে যায়। যে টেম্পারেচার নেমে যায় ওটা হলো ক্রিটিক্যাল টেম্পারেচার। যে গাছটা এখন থেকে গেল, হ্যাঁ, ঠিক গাছটা তো ওটাই তো চাইছি, ওই খাপটা তো চাইছি। হ্যাঁ খাপটা থেকে অনেকগুলো কি মানে মাথা লাগবে নাকি অনেকগুলো কলমের কালি খরচ হবে বলেন? না সোজা দিছি না বেশি? ঠিক আছে, ওই যে আপনি পারছেন তো, সুন্দর হয়েছে তো। নাম আইডি উপরে লিখে দেন, মানে নাম বলতে কি ওই যে সরি ব্যাচ সেকশন হ্যাঁ আইডি আর আজকের তারিখ আর কি। আর লেখেন যে কুইজ 1, খুব কঠিন প্রশ্ন দিয়ে বেশি কুইজে, তাই না? ঠিক আছে, ভিডিওটি অফ করে দেন, আমাকে ভিডিওটা রিটার্ন করে